প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। দুঃখিত, গলার শব্দ আজকে ঠান্ডা লেগে সেরকম ভাবে হবে না, এই জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকেও যথারীতি আহ, সিলেটের সিলেটের পত্রিকা সহ 3টি পত্রিকা টিভি স্টোরিতে আসছে। সিলেটের সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি, মাহবুবুল আলম মিলন। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকা এসছে মানব জমিন, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং দৈনিক কাজীর বাজার। অনুষ্ঠানে আমি প্রতিদিনই বলে থাকি, আমরা একজন করে অতিথি থাকে এবং ভিন্ন ভিন্ন পত্রিকা থাকে। সেই পর্যায়ে একজন আজকে অতিথি, আমরা আগে অতিথিকে পেয়েছি অন্যান্য সময় আরো। আজকে হচ্ছে সাংবাদিক আব্দুল আহাদ, স্টাফ রিপোর্টার, রূপালী বাংলাদেশ। আব্দুল আহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শিল্পী দর্শকদের জন্য শুভকামনা রইল। আমরা আশা করি এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আপনারাও আমাদের সাথে থাকবেন বলে আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্য অনুষ্ঠানটি হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর জেলা। বশিকপুর মধ্যবাজারের লক্ষ্মীপুর জেলার সেই বইয়ের ব্যবসায়ীকে সিলটিভির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কামাল হোসেন ভাইকে। আমি যথারীতি পত্রিকা হাতে নিচ্ছি পড়ার জন্য। পত্রিকা পড়ার আগেই আমি আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 13ই ডিসেম্বর 2025, 28 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 21 জমাদিউসানি 1447 ইসরি। হাতে নিচ্ছি মানব জমিন। মানব জমিনের প্রথম যে খবরটা, লাল কালিয়ে লেখা, উসমান হাদিকে দুর্বৃত্তদের গুলি, অবস্থা আশঙ্কাজনক। দুপুর 2টা 24 মিনিট, সবেমাত্র জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণায় বের হওয়া ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ছুটির দিনটিতে রাজধানীর ফকিরাপুরের বক্স কালভার্ট রোড থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বিজয়নগর মোড়ে যাচ্ছিলেন তিনি, এখানেই গুলিবিদ্ধ হয়। ঢাকা 10 আসনে নির্বাচন করার ঘোষণা আসিফের। বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা হাদিকে গুলি করার ঘটনায়। ভোটের মাঠে গুলি, প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতেই কিন্তু একটা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। সরকার চেয়েছিল একটি সুন্দর নির্বাচন দিবেন, কিন্তু ইঙ্গিতটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না। তারপরে আমরা মনে করবো, আশা করি এটা কাটিয়ে উঠবে। অন্যান্য খবর, মেট্রো রেল বন্ধ রেখে কর্মচারীরা কর্মবিরতিতে জনগণের ভোগান্তি। লাঙ্গল প্রতীক নিয়ে পর্দার আড়ালে নানা খেলা, বহুদা বিভক্ত জাতীয় পার্টিকে নিয়ে পর্দার আড়ালে নানা খেলা চলছে। প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদের হাতে করে এই সংগঠনটি। আর একটি খবর, যেটা অত্যন্ত আলোড়িত খবর বলে আমি মনে করছি, তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। অনেক চড়াই উতরাই দিয়ে পার করে একটা দিন তারিখ ঘোষণা হয়েছে। আমরা আশা করব এই দিনে তারেক রহমান দেশে আসবেন। শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। আমদানি সত্ত্বেও পেঁয়াজের দাম কমেনি, পেঁয়াজের দাম বাড়তি চাপ চিনি ও তেলে। তিনটি নিত্য প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়, যেটা তেল, চিনি এবং পেঁয়াজ, দাম বেশি। আবার নির্বাচনের খবর, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। আয়োজন পক্ষপাতমূলক নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ডক্টর মোহাম্মদ বদিউল আলম মজুমদার। শাহজালাল বিমানবন্দর থেকে 76টি স্পাই ডিভাইস জব্দ। ডেমরায় মামলার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত। প্রচারণার নজর কাটছেন সিলেট বিএনপি প্রার্থীরা। ঢাকার জাতীয় পত্রিকায় সিলেটের 6টি আসন নিয়েই ছবি আসছে, তবে একটি আসনে এখনো বিএনপি প্রার্থী নাই। এই জন্য করে সিলেট 1, 2, 3, 4 এবং 5, 5 না তো 6 আসনের আছেন, 5 আসনের কোনো প্রার্থী এখনো নাই, এই জন্য এখানে ছবি তাদের নাই আর কি। দেশের মোট সম্পদের 1/4 1/4 1%
ধোনির হাতে। আজ বিক্ষোভ করবে বিএনপি হাদিকে গুলি করার প্রতিবাদে। ওসমান হাদিকে গুলি, শুটারদের গ্রেপ্তারে কাজ করছে র্যাব পুলিশ। শ্যামবাজারে ব্যবসায়ী হত্যা, নেপাল পালাতে বিমানের টিকিট কিনেছিল আসামিরা। এই ছিল মোটামুটি মানব জীবনের প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা। আসছি টপ অফ দি কান্ট্রির যে খবরটা, ওসমান হাদিকে দুর্বৃত্তের গুলি, নির্বাচন তফসিলে 24 ঘন্টা না যেতেই, এটা নিয়ে আপনি আপনার সাংবাদিকের চোখে কি বলতে চান? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা আসলে দীর্ঘ 5 আগস্টের পরে সবাই আসলে নির্বাচন মুখর ছিল। সারা দেশ, সাধারণ মানুষ, চাকরিজীবী সবাই ছিল যে একটা দেশের স্থিতিশীল পরিস্থিতি আসুক। আর দেশের স্থিতিশীল পরিস্থিতি আসার একটা মাধ্যম হচ্ছে গণতন্ত্র এবং নির্বাচন। সেই উদ্দেশ্যে বর্তমান সরকার তারিখ ঘোষণা করেছে, তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার ঠিক এই মুহূর্তেই দেখা গেল যে একজন দিন দুপুরে একদম সাদাসিধা মানুষ, সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ বলতে পারবে, যে কোনো সিকিউরিটি নেই, একজন প্রার্থী হিসাবে যাচ্ছেন, ওনাকে গুলি করে হত্যা করা হলো। এটা আসলে এইটাই বোঝা যাচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে যারা এই দেশের স্থিতিশীলতা চাচ্ছে না, যারা দেশে গণতন্ত্র চাচ্ছে না, যারা দেশে স্থিতিশীল পরিবেশ এবং সুন্দর স্বচ্ছ নির্বাচন চাচ্ছে না, তারাই এই কাজটা ঘটিয়েছে। এখন হ্যাঁ, এখানে অনেক বিষয়গুলো আসতে পারে, একে অন্য দোষারোপ করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে এটা দোষারোপ না করে সবাই সম্মিলিত ভাবে কারা এই অপরাধী কারা, তাদেরকে ধরা যায়, কারা সংগঠিত করলো। কারণ ওদের এই মোটিভ দেখে বোঝা গেছে যে সেটা তারা হুট করে এটা করে নাই, দীর্ঘ সময় ওনার নির্বাচনী প্রচারণার মধ্যে ছিল, করেছে। এই যে বোঝা যাচ্ছে যে ওটা দীর্ঘ পরিকল্পিত ভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। তাই আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো উচিত সব দলগুলো মিলে এই পড়াশোনাকে চাপ দিয়েছে কারা এটা ঘটিয়েছে শনাক্ত করা। পড়াশোনা চাইলে পারবে, পড়াশোনা প্রচুর ইন্টেলিজেন্ট পার্সোনাল আছে যারা খুবই দক্ষ, তারা চায় এই অপরাধী কারা আছে তারা সমাজের কাছে, আমার সমাজের কাছে, দেশের কাছে উপস্থাপন করে। গুলিবিদ্ধটা কিন্তু সাধারণ নয়, আশঙ্কাজনক অবস্থায় খুবই খারাপ। এবং গতকালকের একটা স্টেটমেন্টে দেখা গেল যে এটা তার মাথার ভিতরে খুলিতে ইয়ে আছে, ওই যে গুলি সিটিজেন দেয়, সেটা আসলে খুবই দুঃখজনক এবং আশঙ্কাজনক। অতিথির কাছে আরেকটু জিনিস ধরিয়ে দেয় যে ভোটের মাঠে গুলি, প্রার্থীদের নিরাপদ। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখন আপনার দেখা গেছে এই যে নির্বাচনে একটা অতদিন না, তারিখ ঘোষণা হয় নাই, কবে হচ্ছে কবে হবে না কবে হচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে সব রাজনৈতিক দলগুলো ছিল, সাধারণ মানুষগুলো ছিলেন দ্বিধাদ্বন্দ্বে যে নির্বাচনটা কবে হচ্ছে। যেহেতু নির্বাচন কমিশন একটা সুন্দর একটা তারিখ নির্ধারণ করে ফেলছেন এবং গণতন্ত্র সরকার এবং রাষ্ট্র সবাই চাচ্ছে যে একসময় নির্বাচনটা, এই যে ভালো সিচুয়েশনটাকে আপনার বানচাল করার জন্য কাজ করছে, করার কারণে দেখা যাচ্ছে বর্তমান যারা মানে একদম স্বতন্ত্র প্রার্থী বা দেশের একটু ভালো মানুষ, যারা আসলে এই বেজাল নির্জঞ্জাল মানুষ, তারা নির্বাচন অনেকেই আগ্রহ প্রকাশ করছে। এদেরকে হয়তো ভয়ভীতি দেখানোর জন্য, এদেরকে দূরে সরা নির্বাচন থেকে দূরে রাখার জন্যই এই জিনিসটা, এটা আসলেই খুবই দুঃখজনক। আর এতে গিয়ে আরেকটা সমস্যাও তৈরি হবে, অনেক প্রার্থী এখন চাবে তার নিরাপত্তার জন্য ফোর্স নেই, বাংলাদেশ তো পারবে না সব প্রার্থীকে আপনার ওই যে বিশেষ নিরাপত্তা দিতে। এটা হচ্ছে কি, যদি অপরাধীদেরকে ধরতে পারে, অপরাধীদের উপযুক্ত সাজা দিতে পারে, তখন অটোমেটিকলি নিরাপত্তাটা। এর সাথে আরেকটা রিলেট আজকে অতিথিকে বলবো যে এই যে নিরাপত্তা ইত্যাদির একটা কারণ হিসাবে ধরা হয়েছিল যে তারেক রহমান দেশে ফিরছেন না, এখানে বিভিন্ন কারণের মধ্যে নিরাপত্তা জনিত একটা কারণও কিন্তু ছিল না। উনি তো এটা স্পষ্ট করে ফেলছিলেন একটা বক্তব্যে, সেটা হচ্ছে উনি আসলে ক্লিয়ারেন্স পাচ্ছিলেন না। মানে উনি একটা কথা বলেছিলেন যে আসলে এই সিদ্ধান্তটা একক না, মানে ওনার আসার ব্যাপারে ওনার মা যখন অসুস্থ ছিলেন, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এখনো অসুস্থ না, এখন দেখা আর একটু বেশি যখন ছিলেন, এখন তো অবশ্যই একটু খারাপের দিকে, মানে তখন আসার একটা ইয়ে ছিল, তখন উনি বলেছেন যে একক সিদ্ধান্তে আসলে উনি আসতে পারতেছেন না। এটাই বোঝাতে চাচ্ছে যে আসলে উনি এই ডিফেন্স, সরকারের গোয়েন্দা সংস্থা বা সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা আছে, সেটা আসলে উনার কাছে মনে হচ্ছে যে আসলে এরকম কোন দুর্ঘটনার শিকার হতে পারেন, এই আশঙ্কা থেকেই মূলত উনি আসতে চাচ্ছেন। 25 ডিসেম্বর উনি আসার কথা বলা হচ্ছে, আসলে এটা মনে হয় উনি দেশে আসলে আসলে আর একটু ভালো হতো, কারণ নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা আর একটু বেশি কাজ করতে, হয়তো স্থিতিশীলতা বাড়বে। কিন্তু ওই যে একজন প্রার্থীর যখন উনার পিছনে যে গত 2008 সালের পর থেকে উনি যে ধরনের
সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, সেই হিসাবে উনি আশঙ্কা করাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এবং হাদির এই ঘটনাকে নিয়ে কি আরো বেশি আরো একটা আশঙ্কা? আরো আতঙ্কটা আরো বেশি ছড়িয়ে পড়ছে। তো আরেকটি খবর এখানে আমরা দেখছি যে লাঙ্গল প্রার্থীকে নিয়ে পর্দার আড়ালে নানা খেলা। আপনি একটু বলেছেন সুন্দর একটা ব্যবস্থা হয়েছে রাজনৈতিক ভোটের জন্য, কিন্তু এখনো কিন্তু একটা ধূম্রজাল রয়েছে এই জাতীয় পার্টি নিয়ে। কিন্তু এটা এখনো ক্লিয়ারেন্স না সেইভাবে তারা নির্বাচন আদৌ তারা করতে পারবে কিনা, এটা কিন্তু একটা, অর্থাৎ সকলের অংশগ্রহণে নির্বাচন এখানে একটা বাধা হয়ে আছে এখনো। কি মনে করেন আপনি? না, এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে, যেহেতু 5 আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু বর্তমান দেশের মানুষ চাচ্ছে না। সেই দৃষ্টিকোণ থেকে আপনার সরকার, অন্তর্বর্তী সরকার কেউ চাচ্ছে না যে এই দলগুলা আপনার সম্মুখে আসে। বাংলাদেশের রাজনীতিতে ধরেন গত নির্বাচনে, 12তম নির্বাচনের আগে, মানে জাতীয় নির্বাচনের আগে, জাতীয় পার্টি একটা ফ্যাক্টর ছিল। সে সবার কাছে মূল্যবান ছিল, যেদিকেই যেত তার ভোটের একটা ছিল। কিন্তু গত 5 আগস্টের পর থেকে দেখা গেছে যে প্রকাশ্যে ওনারা রাজনীতি করতে পারছেন না, বা ওনাদেরকে এই সিচুয়েশন নাই, তৈরি নাই, এই জন্যই হয়তো এই সমস্যাটা। কিন্তু ওনাদের তো একটা দেশে একটা ভোট ব্যাংক আছে, ওনারা একটা বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকে কিন্তু ভালো একটা ভোট ব্যাংক আছে, সেই জন্যই দেখা গেছে যে এটা অভ্যন্তরীণ ভাবে হয়তো অনেক দলই চাচ্ছে যে সামনে আসতে পারতেছো না, আমার কাছে আসো, আমি তোমাকে করবো, তুমি তোমার ভোট গুলো আমাকে দাও, এরকম হয়তো একটা বিষয় নিয়ে চলছে। আর এটা চলবে বাংলাদেশ, এটা অস্বাভাবিক কিছু না। আসলে আপনি যে বলছিলেন যে এই লোকগুলা তো দেশের বাইরে যাচ্ছে না, যায় না, হয়তো এই রাজনৈতিক দলগুলা হয়তো মুষ্টিমেয় কয়েকজন প্রভাবশালী নেতা বা প্রধান নেতা, তারা দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু তাদের কর্মী, তাদের যারা তাদের সাথে তারা তো আছে, তাদেরও তো একটা বাংলাদেশের পার্ট অফ দ্য 20 কোটি মানুষের সাথে মধ্যে তারাও তো একটা অংশ, এবং পার্সেন্টেজে কম না, কিন্তু বিভিন্ন অনেক কম না, এটা অনেকটা পার্সেন্টেজ। নির্বাচনটা আসলে সুন্দর একটা ব্যবস্থার মধ্যে দিয়ে এগিয়ে আসছে, কিন্তু সকলের অংশগ্রহণ এখনো হচ্ছে না, কিন্তু এই একটা দিক থেকেই যাচ্ছে। তারপরেও আর কি, যদি আওয়ামী লীগ তো নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, জাতীয় পার্টিকে এখনো যেহেতু সন্দেহের মধ্যে আছে, এই দুটি দল বা এর সাথে সংশ্লিষ্ট আরো দলগুলো যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে সকলের অংশগ্রহণে নির্বাচনটা কিন্তু এবারও হচ্ছে না বলে মনে হচ্ছে। না, এখন একটা যে বিষয় হচ্ছে যে আমরা যে দেশে যে ধরেন যেসব রাজনৈতিক দলগুলো আছে, এর মধ্যে মাস্ট প্রায়োরিটি বেসিসে আসলে আমরা যাদেরকে রাজনৈতিক দল হিসাবে গুরুত্ব দিই বা হিসাবের মধ্যে রাখি, পছন্দ, যেমন ধরেন বাংলাদেশে অনেক দল আছে, এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, হ্যাঁ, এরপর হচ্ছে কি আপনার ওই যে গণ অধিকার পরিষদের, এরা কয়েকটা, এই 8-10টা বা 6-7টা নতুন দলটা হলো এনসিপি, এই 8-10টা দলকেই মূলত আসলে সবাই চিনে জানে। হ্যাঁ, তাদের নিয়ে মূলত নির্বাচনের সময় আলোচনা হয়, তাদের প্রার্থী কারা হয় না হয়। এখানে কিন্তু বড় দুটা বলতে কি, আওয়ামী লীগ তো একটা বড় দল, তারা তো পারবেই না, যেহেতু তাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে, তাদের কর্মপদ্ধতিতে বাধা দেওয়া হয়েছে আর কি, বন্ধ রাখা হয়েছে। আর লাঙ্গল নিয়ে যে জাতীয় পার্টি, তারা কিন্তু মোটামুটি না, তাদের লাঙ্গলের যে বিষয়টা আপনি বারবার বলছেন, সেটা লাঙ্গল আসলে তো মূলত হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন মারা গিয়েছেন, তারপরেই তার অবস্থাটা আসলে অবনতির দিক দিয়ে গেছে। এখনো তাদের সাংগঠনিক বিষয়গুলো আসলে উনি থাকতেও কিন্তু দল তিনটা ভাগে ভাগ ছিল, এলোমেলো অবস্থা। ওনার ছাড়াও আরো দুই ভাগে ভাগ হয়ে গেছিল, মঞ্জু এবং হচ্ছে আনিসুল হক, দুইজন। যাই হোক, আমরা আশা করব যে সুন্দর একটি নির্বাচন হোক, যদিও কিছু গ্যাপ এখন আমরা যেটা চাচ্ছি, সেটা আশা করি, সেটা হচ্ছে সরকার এবং সাধারণ মানুষ উৎফুল্লভাবে গণতন্ত্রের জন্য, সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচন করব। আর এই নির্বাচনের মাধ্যমে একটি দলকে, যেই সরকার গঠন করবে, সেই জন্য দেশের স্থিতিশীলতা, কারণ যতক্ষণ পর্যন্ত একটা দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক সবকিছুই আসলে অবনতির দিকে যাচ্ছে। নির্বাচনের খবরের পাশাপাশি জনগণের জন্য যে খবরটা, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস, পেঁয়াজের দাম কমেনি, বাড়তি হচ্ছে চিনি ও তেলের দাম, এই নিয়ে আরেকটি আমি যে কথা বলতে আছিলাম, সে কথাটাই আপনি আসলে বলে মানে সংযুক্ত করেছেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যখন দেশে স্থিতিশীল পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা ভালো থাকবে, দেশে একটা সরকার থাকবে, তখন আপনার অন্যান্য যে জিনিসপত্রের যে দাম, পেঁয়াজের যে দাম, তেলের যে দাম, এটা আসলে ন্যাশনালি কিছু, ইন্টারন্যাশনালি কিছু কমিউনিকেশনের বিষয় আছে।
যেমন দেখা গেছে আমার দেশে যে পণ্যটা উৎপাদন হচ্ছে না, অন্য দেশ থেকে যখন একটা দেশ আনবো, তখন ওই দেশের সাথে আমার একটু সম্পর্কটা ভালো থাকতে হবে। যখন ভালো থাকবে তখন আমার কি হবে, এই ট্রানজাকশন বা চাহিদা মতো আমার সময়টা পাবো। এখন দেখা যাচ্ছে আমি ওই দেশ থেকে পাচ্ছি না, আমি অন্য জায়গা থেকে আনতে চাই, তাহলে আমার এই কস্টিং ভ্যালুটা বেড়ে যাবে। কস্টিং ভ্যালু যখন বাড়তেছে তখন স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্য বাড়তেছে। এই জন্যই দেশে সব সময় এটা হচ্ছে রাজনৈতিক একটা সরকার দরকার। এই রাজনৈতিক সরকার যখন থাকবে তখন দেখবেন আপনি এই জিনিসগুলো পাবে। ধরেন এক্সাম্পল, এখন যদি আপনার ওই যে কৃষকদের যদি একটু ভর্তুকি দিত পেঁয়াজ উৎপাদনের জন্য, দিয়ে যদি সরকার চাইতো যে ঠিক আছে এটা করো, তাহলে পারতো। কিন্তু অন্তত সরকার আসলে সবকিছু পারবে না, তার অনেক কিছু সীমাবদ্ধতা কিন্তু আছে। এই রাজনীতির জাতাকলের ভিতর দিয়ে নির্বাচন সাধারণ মানুষ দূষিত হচ্ছে। এই জন্য আবার সাধারণ মানুষেরও দায় আছে এখানে। এই সাধারণ মানুষ যদি এখন সঠিকভাবে উদ্যুক্ত হয়ে সঠিক ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে, হ্যাঁ, তাহলে এই সমস্যা উত্তরণের সময়টা কম একটা লাগবে। পথ আছে। আর আমরা যেটা আসলে দেশ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দেশের রাজনীতিক কারা, এই সাধারণ মানুষ থেকেই কেউ। এই দেশের ভোক্তা কারা, এই সাধারণ মানুষ থেকেই কেউ। মানে সাধারণ মানুষের থেকেই আসলে ওটা ফিল্টারিং করে বিভিন্ন ক্ষেত্রে মানুষ ডিভাইড হয়। কিন্তু এই সাধারণ মানুষ যখন সুন্দরভাবে একটা জিনিস চাবে বা এক জিনিস করতে যাবে, তখন এটা সুফল দেশের জন্য আসলে হয়ে আসবে। সাধারণ মানুষ যেই তো দেশ, এই সাধারণ মানুষের যে ভোগান্তি, এই খবরগুলো যখন আসছে পত্রিকায়, এটা নিয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা কাজ করবেন। নির্বাচনকে ফিরে, এখনো নির্বাচনের 2 মাস 3 মাস বাকি আছে। এখন যদি এই অবস্থা হয়, মানুষ বাঁচবে কেমন করে? তেল প্রতিদিন তার দরকার। তেলের যে বিষয়টা বলছেন, গত কয়েকদিন আগে আপনাদের দেখছেন হয়তো গণমাধ্যমে আসছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসছে, তেল কোম্পানি গুলা কি করছে, এই সরকারকে না জানিয়েই তারা দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, সিন্ডিকেট করে বাড়িয়েছে। এবং দেখা গেছে যে, এবং এতে হয়েছে কি, বাজারে যে তেলটা আগের তেলটা ছিল, এই আগের তেলটা নতুন দামে এই সিন্ডিকেটরা বিক্রয় করছে। সাধারণ মানুষ তো অসহায়। আপনি যখন নিত্য প্রয়োজনীয় আপনার তেলটা চলবে না, আপনি কি বাধ্য হয়ে 50 টাকা বেশি দিয়ে কিনবেন। আপনি বলেছেন নির্বাচনটা সুষ্ঠু হোক, সুন্দর হোক, এই কথা আপনার অন্য পত্রিকার খবরে আসছে। কিন্তু স্বয়ং নির্বাচন কমিশনের একজন সংস্কারক বদিউল ইসলাম মজুমদার বলেছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এই যে উনি আর একটা কথা মাঝখান দিয়ে বলে ফেললেন, এটা অন্যান্য খবরের সাথে এটা কি অন্যরকম খবর মনে হচ্ছে না? অবশ্যই এটা অন্যরকম একটা খবর, কিন্তু উনি তো গুণীজন, ওনারা আসলে এই নির্বাচন সংস্কার নিয়ে অনেক ডেটা অ্যানালাইসিস করেছেন, সেই হিসাবে ওনারা এটা আসলে বলছেন। কিন্তু পাশাপাশি এটাও ওনার সবার উচিত যে এই সংখ্যা যেন দূর হয়, এই সংখ্যা দূর হওয়ার কাজও করা উচিত। সংখ্যা দূর হওয়ার জন্য আপনার পরামর্শ দেওয়া উচিত। আর সোশ্যাল গণমাধ্যমে যখন এইসব নিউজ গুলা সংখ্যা হিসাবে উত্থাপিত হয়, তখন মানুষের ভিতরে আরো সেটাই আশঙ্কা বা আরো পত্রিকা শেষ করে অন্য পত্রিকা। তার আগে একটা খবর আমি বলতেছি যে আজ বিক্ষোভ করবে বিএনপি, অর্থাৎ হাদিকে গুলি করার ঘটনায় বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার পক্ষে বিএনপি গতকালকেই তাদের ভালো বিষয় আজকে করবে, বিক্ষোভ করবে, সেটা খুব ভালো উদ্যোগ। আসলে এটা উচিত, একজন হয়েছে। কিন্তু কালকে আমাদের আব্বাস সাহেব গিয়েছেন দেখার, এটা আসলে খুবই ভালো একটা সংস্কৃতি। সংস্কৃতি এটা আসলে আমরা কাম্য করি যে একে এক রাজনীতির সাথে সহনশীল হোক, সহনশীল আচরণ করুন, এটাই। আরেকটা বিষয় সিলেটের যে প্রচারণার বিষয় যেটা আপনি বলছিলেন একটু আগে, যে আসলে আমাদের বরাবরই নির্বাচন গুলাতে সিলেট আসলে একটু আমেজ থাকে, নির্বাচন একটা উৎসব থাকে, এবং একে অন্যের প্রতি সহনশীল আন্তরিকতাপূর্ণ আচরণ, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি। একটা জিনিস আপনার সাথে বলি, আরিফুল হক চৌধুরী এই কিছুদিন আগেও কিন্তু কণ্ঠাসা ছিলেন এই তার যে এলাকায় উনি প্রার্থী হয়েছেন গোয়েনঘাট কোম্পানি থেকে। গতকালকে নির্বাচন দেখে উপচে পড়া মানুষ আরিফুল হক চৌধুরীকে, এই যে একটু আগে বললাম যে আপনার বিএনপি যে একটু সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হয়েছে তার একটা প্রমাণ। কারণ যখন তাদের যে প্রার্থীগুলা দিয়েছে বিভিন্ন আসন গুলাতে, কেউ মানে আপনার এই বিরোধিতা করে না, দু একজন হয়তো বিরোধিতা করেছে। বিশেষ করে গোয়েনঘাট ওনার আসনটা বিভক্ত ছিল, অনেক প্রায় 12 জন ক্যান্ডিডেট ছিলেন। হ্যাঁ,
তো যাই হোক, এটা হচ্ছে বিএনপির ভালো একটা দিক যে যদি পরিশেষে এসে ওনার প্রতি মানুষের একটা আলাদা একটা ইয়ে জন্মেছে, আস্থা জন্মেছে বলে আমরা মনে করছি। আমরা জাতীয় পত্রিকা শেষ করে আমরা স্থানীয় পত্রিকার দিকে আসি। খবর বিশ্লেষণ করলে আরো সময় দেওয়া যাইতো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো দুটি পত্রিকা আসছে। জালালাবাদ, দৈনিক জালালাবাদের খবরগুলো আমি জাতীয় পত্রিকা যেগুলো আসছে এগুলো আমি পড়ে শোনাবো না। আর দেশে 80 আততায়ীর প্রবেশের তথ্য একটি খবর। আরো খবর, ভিপির চেয়ে জিএস পদে বেশি প্রার্থী শাহজালাল ইউনিভার্সিটিতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। আমরা সাধারণত দেখছি ভিপি প্রার্থী বেশি থাকে, এটা একটা ব্যতিক্রমধর্মী খবর এসছে। আরো খবর, 31,000 প্রবাসী সিলেটের পোস্টাল ভোট নিবন্ধন। এটা একটা নতুন খবর বলে আমরা মনে করি, ভালো খবর এটা। প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড পেল বড়লেখার লাবিবা। আরো অন্যান্য খবর, হাসপাতালে ছুটে গেলেন উদ্বিগ্ন জামাতে আমির হাদির শারীরিক অবস্থা দেখার উদ্দেশ্যে। সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম, অস্বস্তি নিত্য পণ্য। আমরা পেঁয়াজ তেল এবং কার কথা কি বললাম, শাকসবজি, পেঁয়াজ তেল এবং চিনির কথা জাতীয় পত্রিকায় পড়েছি। সিলেটের স্থানীয় পত্রিকায় সবজির দাম অস্বস্তি নিয়ে এখন আছে, অর্থাৎ 80 টাকা, 90 টাকা, 100 টাকা প্রতি কেজি সবজির মূল্য এই সময়, এই শীতের মৌসুমে জনগণ এটা আশা করেনি কিন্তু কখনো। এখানে একটা কথা একটা কথা বলেই ফেলি। আমি গত কয়েকদিন আগে আমার প্রফেশনাল কাজে এটা খুঁজতে গেলাম যে আসলে কেন সবজির দাম বাড়ছে। সবজির দাম বাড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের পড়াশোনা কিছুটা দায়ী, আমাদের পরিস্থিতি পরিবেশ দায়ী। যেমন মনে করেন, আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার হবেন বিষয়টা। জি, ধরেন সিলেটে 100 টন সবজির প্রয়োজন, সর্বজাত 100 টন সবজির প্রয়োজন। এই 100 টন সবজিগুলা বিক্রয় করছে কারা? এই লোকাল কিছু দোকানদার, সবজি মার্কেটের দোকানদাররা, আর এই ভ্যান গাড়ি করে সবজিগুলা বিক্রয় করছে। এখন যেহেতু সরকার কয়েকদিন আমাদের স্থানীয় সরকার ডিসি মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয় হকার উচ্ছেদ করেছেন, হকারকে বসিয়ে দিচ্ছেন না। হকারকে উচ্ছেদ করেছেন বলতে অন্য জায়গায় কিন্তু আবার অন্য জায়গায়, মানে রাস্তায় কথা বলতেছি, রাস্তা হকার নেই। এখন হচ্ছে কি, এই সবজি ব্যবসায়ী যারা, এরা যে সবজি আনতেছে না, আড়ত থেকে সবজি ঠিক মতো আনতেছে না। না আনার কারণ কি হচ্ছে, আপনি দেখবেন, আমি এটা দেখেছি, যে সবজির ধরেন শসার কেজি সিলেটে হচ্ছে 40 টাকা, এই সবজি গোলাপগঞ্জে হচ্ছে কি আপনার 25 টাকা, 30 টাকা, মানে 10 টাকা কম। এই যে সবজি কিন্তু ঠিকই আসতেছে, এসে সিলেট থেকে ডাইভার্ট হয়ে অন্যান্য উপজেলাগুলো চলে যাচ্ছে, কারণ সবজি পচনশীল। তারা এই আড়তদাররা কি করতেছে, লোকাল মার্কেটে কম পাঠাচ্ছে, অন্যদিকে এটা আপনার বক্তব্য কি এরা কি প্রতীকী হিসাবে এটাকে একটা সিন্ডিকেট করতেছে, এটা সিন্ডিকেটের মধ্যে আছে। এটা যদি আসলে এটা সিন্ডিকেটের মধ্যে তারা কি করতেছে, কিন্তু তাদের এই যে এর অর্থ হচ্ছে কি, তারা চাচ্ছে যে আপনি যখন সবজি নিয়ে বা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হ্যারাসমেন্ট করবেন, তখন সিস্টেমেটিকলি তাদেরকে প্রায়োরিটি দেন, এটাই মূলত ওরা চাচ্ছে। এবং আপনারা বলছেন যে হকার লালবাজার আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন কয়জন আছে, জিনিস আপনি ফাইন্ড আউট করতে পেরেছেন। আশা করি এগুলোর বাধা বিপত্তি দূর হয়ে সবজির বাজারটা আবার স্থিতিশীল হবে, এই প্রত্যাশা আমাদের রইল। আরো একটি কথা, 31,000 প্রবাসী সিলেটের পোস্টাল ভোট নিবন্ধন। অর্থাৎ প্রবাসী বলতেই কিন্তু বাংলাদেশের বিশাল অংশ, সিলেট যেহেতু বিদেশি অর্থাৎ প্রবাসী অধ্যুষিত এলাকা আমরা বলে থাকি। এই জিনিসটা আমাদের কতটুকু আনন্দের খবর দিতে পারে বা একটা ভালো খবর মনে করেন আপনি? আসলে এটা আপনার খুবই ভালো একটা দিক, যেটা হচ্ছে গিয়ে পজিটিভ দিক। প্রবাসীরা আসলে থাকেন, উন্মুখ হয়ে থাকেন যে দেশের নির্বাচন আসলে, এবং দেশের নির্বাচনে অনেক প্রবাসীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে পোস্টাল ভোট, এটা কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ। তারা অনেকভাবে অর্থনীতি দিয়ে প্রার্থীদের অর্থনীতি দিয়ে সাহায্য করেন, প্রার্থীদের মানসিক সাপোর্ট দিয়ে সাহায্য করেন, এবং তাদের যে প্রচারণায় অনেক ভূমিকা রাখেন। তাদের আসলে প্রবাসীদের যদি আপনি এক কথা বলছেন, প্রবাসীদের যে তাদেরকে ভুলার কোনো রাস্তা নাই, তাদের মানে তাদের কি যেটা হচ্ছে, তাদের অবদানকে ভুলার কোনো নাই, সুযোগ নাই, কারণ তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রদান দিচ্ছে। এখন যেটা হচ্ছে পোস্টাল ভোট ওনারা যদি দেন, তাহলে এই নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। কিন্তু এই যে 31,000 ভোট, ধরেন সিলেটের যে যারা আছেন,
তারা কিন্তু অধিকাংশই অনেক ভোটার আছে, শুধু তারা না, তার পরিবার পরিজনও কিন্তু ওরা যাকে ভোট দিবে, হুম। দেশে যারা আছে তাদেরকে কিন্তু এদিকে অনুপ্রাণিত করে। অনুপ্রাণিত করবে। এই জন্যই অনেক এটা বিশাল একটা ফ্যাক্টর। বিশাল একটা ফ্যাক্টর। আর এটা হয়েছে জন্য আমরা আসলে সরকারকে ধন্যবাদ দিই, কারণ প্রবাসীরা দেশের জন্য অত কিছু করেন, তাদেরকে এই সুবিধা দেওয়াটা আসলে যৌক্তিক আমি বলে মনে করছি, সময় উপযোগী মনে করি। সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে আরো একটি খবর আমাদের জন্য, চায়ের দেশ সিলেট আমরা বলে থাকি। চায়ের গুণগত মান বৃদ্ধি, নিলাম বাজারে ন্যাশনালিটি কোম্পানির বাজিমাত। ন্যাশনালিটি একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা কিন্তু আমরা সিলেটে এই লাকতরা চা বাগানের পাশে কিন্তু একটা শোরুম তাদের আছে, এখানে বাজারজাত করা হয়। ওরা বাজিমাত করেছে। বাজারে তো অনেক ধরনের ব্র্যান্ড আছে। এই ব্যাপারে কিছু বলার আছে? চা আমাদের দেশের অর্থনীতি যে যে চালিকা শক্তিও একটা বলতে যাই। চা আসলে সিলেটের চা মানেই সিলেট মানুষ অনেকেই মনে করে, এবং সিলেটের আপনার মানুষ যখন আসে দুইটা বিষয়, একটা হচ্ছে চা বাগান করতে আসে, আর দ্বিতীয় চা পান করতেও আসে। সিলেটের বেড়াতে আসে পারিবারিক ভাবে আরেকটা আছে না, যে বাসায় গিয়ে যেমন কিছু না খাওয়াইলেও রং চা, অন্তত রং চা দেওয়া হয়। তো আসলে এই চা আমি মনে করি যেটা ন্যাশনালিটি কোম্পানি বাজিমাত করেছে সেটা নিলামে, সেটা না করে যদি সে তাদের কোয়ালিটি, তাদের গ্রাহকের ক্ষেত্রে মানে দয়ার ক্ষেত্রে যদি বাজিমাত করে, তাহলে আরো বেশি ভালো হবে। অন্য আরেকটি পথ আপনাকে দেখিয়ে দিয়েছেন। আশা করি এই বাজার যেরকম বাজিমাত করেছে ওই দিকেও তার বাজিমাত করবে। হ্যাঁ, আরো খবর, ভয়ঙ্কর একটু আমাদের ভালো খবর না, এগুলো বলবো আর কি। ভয়ঙ্কর মাদক, এডিএমবির ছোবল দেশ। একটি নতুন একটি নাম আমি শুনলাম, এই নাম হয়তো আমরা জানতাম না, বা হয়তো আপনার জানা থাকতেও পারে। এডিএমবির একটি ছোবল, ভয়ঙ্কর মাদক। মাদক নিয়ে তো দেশে অনেক আছে, কিন্তু আর একটি মাদক ছোবলে দেশ পড়েছে। এ ব্যাপারে কিছু বলেন আপনি? যুব সমাজ কিন্তু এদিকে এগিয়ে যাচ্ছে, প্রায় ঘটনা ঘটছে মাদকের নেশায়। আসলে মাদক নিয়ে বললে শেষ হবে না, মাদক নিয়ে আসলে পর্যালোচনা করলে, মাদকের ক্ষতির দিকগুলা নিয়ে আলোচনা করলে শেষ করার মতো বিষয় নেই। কিন্তু একটি কথাই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা আসলে আমাদের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা। জি, এই আইন শৃঙ্খলা বাহিনী যদি সজাগ এবং সুদূর প্রসারী পদক্ষেপ গুলো নিত, তাহলে এই মাদক এত বিস্তার লাভ করতো না। আর মাদকের কারণে যুব সমাজ তো ধ্বংস হচ্ছে, পুরো সমাজই ধ্বংস হচ্ছে। কারণ যখন আপনার ছেলে যখন মাদকাসক্ত হবে, তখন আপনি শান্তি নেই, আপনি মানসিক অশান্তিতে, আপনার সাথে যখন আপনি আর কারোর সাথে ভালো বিহেভিয়ার করতে পারছেন না, কারণ আপনি মানসিকভাবে বিপদগ্রস্ত, আপনার ছেলে মাদকাসক্ত। তো ঠিক তেমনি শুধু যে যুব সমাজকে ধ্বংস করছে তা না, পুরো সমাজটাকেই ধ্বংস করছে। তারপরে নতুন একটি মাদকের নাম এটা আসলে ওই যে এরপর হচ্ছে যে নতুন মাদকগুলো যেগুলো আমরা ইয়াবা আসছে, এরপর আইস আসছে, হ্যাঁ, এলসিডিডি এর মতো একটা মাদক আসছে। হ্যাঁ, এগুলো আপনার ওই যে মাদক আসলে এটি ইংলিশ মাদক, কিন্তু জাস্ট তাকে রূপান্তরিত করে একটু ক্রাইটেরিয়া ভিন্নতা করে আরেকটি নাম নতুন ভাবে তাকে আকৃষ্ট করা হচ্ছে। অনেক খারাপ খবরের মধ্যে একটি ভালো খবর আসছে, জালালাবাদ পরিবেশন করেছে। 1971 সালের বিজয়ের মাস, আজকে 13ই ডিসেম্বর। এই দক্ষিণ সুরমা সিলেটের সরাসরি সম্মুখ যুদ্ধ হয়েছিল পাকিস্তানি বাহিনীর সাথে। এখানে মুক্তিযোদ্ধারা বিজয়ী হয়েছিল। দক্ষিণ সুরমা চণ্ডীপুর এই এলাকায় নিয়ে জালালপুর সহ যুদ্ধ হয়েছিল। এই 13ই ডিসেম্বর মুক্ত হয়েছিল দক্ষিণ সুরমা। তারই একটি খবর পরিবেশন করেছে জালালাবাদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জালালাবাদের শেষ পৃষ্ঠায় আরো খবর আছে, এই যে শিক্ষা সামগ্রীর দাম বাড়ছে অস্বাভাবিক হারে, 71 শতাংশ শিক্ষা ব্যয় বহন করে পরিবার। এই যে একটা ভয়াবহ একটা দিন। এটা বলার আগে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি একটু আগে যে বিজয় দিবসের কথাটা বলছেন। জি বলেন। সেটা আসলে এবার আমরা প্রতি বছরই দেখি সিলেটের যে বিজয় দিবস যখন 1 ডিসেম্বর আসে, আসার পর আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম সিলেটে পরিচালিত হয়। দুঃখের বিষয় হচ্ছে এবার সিলেটে এরকম কোনো কার্যক্রম চোখে পড়েনি। এটা আসলে আমাদের হৃদয়ে কষ্ট দিয়েছে, যে আসলে এটা উচিত ছিল। আসলে একটা রাজনৈতিক ব্যাপার স্যাপার একটু অন্যরকম আছে, একটা পরবর্তীতে পথ পরিবর্তনের পরে এরকম হয়েছে। আশা করি আগামী বছর থেকে এগুলো আবার বিজয় দিবস কিন্তু আমরা করতে পারবো না কখনো। আচ্ছা, ধন্যবাদ। এই খবরটা নিয়ে 71% শিক্ষা ব্যয় করে পরিবার। এই অবস্থার মধ্যে শিক্ষা ব্যয় যদি পরিবারে বহন করতে হয়, অন্যান্য দেশের শিক্ষার ব্যয়গুলো কিন্তু সরকারের একটা অংশ থাকে, এখানে বই দিয়ে সরকারের শর্টে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষার ব্যয় যত বাড়বে দেশের তত ক্ষতি হবে। জি,
শিক্ষা যত উন্নত হবে তত তত আপনার মানুষ যত শিক্ষিত হবে তত দেশের উন্নত হবে, দেশ উন্নত আমরা হবে। সময় শেষ হয়ে আসছে প্রায়, আমরা যেহেতু একটি পত্রিকা এখনো পড়া হয়নি, আমরা ওদিকে যাই, আরেকটি পত্রিকার দিকে যাই আর কি। প্রিয় দর্শক, আরেকটি পত্রিকা এখনো পড়া হয়নি, সময়ের স্বল্পতা, আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হচ্ছে। দৈনিক কাজীর বাজার। একই ব্যক্তি তিনটির অধিক নির্বাচনী আসনে প্রার্থী হতে পারবেন না, এই খবরটি কিন্তু এই পত্রিকায় এসছে। শুধু এখানে বলা হয়েছে নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে, ছবি সহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক। খালেদা জিয়া ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নতুন আরেকটি চিকিৎসা ব্যবস্থার কথা আমরা শুনলাম। ওসমান হাদিকে নেওয়া হয়েছে এমআরটিএল হাসপাতালে, তার মুমূর্ষু অবস্থার ছবি এখানে ছাপা হয়েছে। সিলেটে 11টি আসনে রিটার্নিং অফিসার চূড়ান্ত ইলেকশনের প্রস্তুতি, সরি 19টি আসনে, ধন্যবাদ আপনাকে। গণসংযোগ পথসভায় মানুষের ঢল, আরিফুল চৌধুরীকে পেয়ে আশায় বুক পাচ্ছেন কোম্পানিগঞ্জ গোয়েন্দার চোদ্দাবাসী, যেটা একটু আগে আমরা অন্য পত্রিকায় বলেছি। নবীগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, ভালো দিক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীতে পুলিশের মোটরসাইকেল শোডাউন, অভিনব পদ্ধতিতে মোটরসাইকেল শোডাউন করেছেন কালকে। এই ছিল প্রথম পাতার খবর। দৈনিক কাজীর বাজারের শেষ পৃষ্ঠায় আসি। 12ই ফেব্রুয়ারি সম্মিলিতভাবে ধানের শীষে বিজয় নিশ্চিত করতে হবে 1 নম্বর প্রার্থী খন্দকার মুক্তাদির। জাপানের উত্তর পূর্ব অঞ্চলে ফের ভূমিকম্প যেন ছাড়ছে না আমাদেরকে। জামাত সর্বদা আচরণবিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, মৌলানা হাবিবুর রহমান সিলেট 1 নম্বর আসলে জামাতের প্রার্থী। সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ। কেমুসাস বইমেলার কেরাত প্রতিযোগিতার উদ্বোধন, কিরাত প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে, বইমেলায় ব্যতিক্রমধর্মী একটি আয়োজন করেছে তারা। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রস্তুতি চূড়ান্ত, 87,000 পুলিশের ট্রেনিং শেষ। কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। কমলগঞ্জের যে একটি অধিবাসী আছে সেখানে এই বাসী তাদের একটি ধর্মীয় অনুষ্ঠানে এই খবরটি পরিবেশন করা হয়েছে। আসছি আপনার কাছে, আবার খুব শর্ট করতে হবে, কোনটা দিয়ে শুরু করবেন? এখানে এই যে এই কথাটা, আগে 5 জন ব্যক্তিও দাঁড়াতে পারত নির্বাচনে, এবার বলা হয়েছে একই ব্যক্তি 3টির অধিক নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে পারবে না, 3টার উপরে। এটা আসলে ঠিক আছে, আপনার এটা জাতীয় একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আসলে খুবই ভালো হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। এতে প্রার্থীরা, অযথা প্রার্থীদের হস্তক্ষেপটা দূর হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার একটা বিষয়টা, সিলেটে 19টি আসনের ট্রেনিং অফিসার চূড়ান্ত, এটা আসলে একটা ভালো দিক। নির্বাচনে এটা প্রচুর প্রস্তুতি শুরু হয়েছে বলে মনে করছি। আমরা এই খবর পরিবেশনের মধ্য দিয়ে একটি টেলিফোন যুগে একটি খবর আমরা কাছে আসছে। হাদির কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে, অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। তার দ্রুত সুস্থতা কামনা করে দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে আমরা। আর আরেকটি খবর, যে হাদির বাসাতে গ্রামের বাড়িতে একটা চুরি সংঘটিত হয়েছে এর মধ্যে দিয়ে। একটি সংবাদের সাথে আরেকটি সংবাদ যেন অস্থির করে বাড়ছে। আমরা চাই এই মুমূর্ষু অবস্থায় হাদি আবার তার প্রাণ ফিরে পাক এবং নির্বাচনী প্রক্রিয়ায় যেন আবার একটা সন্দর্শন গড়ে ওঠে। আমাদের সিল টিভির পক্ষ থেকেও তার এই যে শ্বাস প্রশ্বাস যেখানে কৃত্রিম অবস্থার মধ্যে নেওয়া হচ্ছে, আশা করি সুস্থ হয়ে উঠবেন, এই প্রত্যাশা। আপনি কিছু বলার চেষ্টা করেন? আমি এটাই প্রত্যাশা করি, আর আল্লাহ তাকে যেন সুস্থ দান করুন, কারণ আমরা সবাই চাই যে উনি সুস্থ হয়ে আসুক, আবার রাজনীতির মাঠে যেন রাজনীতি নিয়ে, ওনার দল নিয়ে, দেশ নিয়ে কথা বলতে পারেন, এই কামনা করছি। প্রিয় দর্শক, আমরা শেষ করতে না পারলেও শেষ করতে হচ্ছে সময়ের স্বল্পতার জন্য। আমরা 3টি পত্রিকায় পড়তে অনেক সময় গিয়েছে। খবর বিশ্লেষণ আজকে অনেকদিন পর অতিথিকে পেয়েছি, অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, ইয়াং এনার্জেটিক একজন সাংবাদিক। আর প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালকে আবার ঠিক একই সময় দেখা হবে। পরিশেষে বলবো, এই অনুষ্ঠানের সম্প্রচারে আমাদেরকে সহযোগিতা করলেন একজন বইয়ের ব্যবসায়ী, নামটা ভুলে যাই, আবারও বলছি যে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, লক্ষ্মীপুরে। তাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে এই সময়। আল্লাহ হাফিজ।